সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৫। লেখনীতে সুরাইয়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নবদিগন্তে সূচনা হয়েছে ধরণীতে। তবে আজকে সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাস খায় চিৎকার, সবকিছুতে অনুপস্থিত আজ। ফোনে সকাল ৯টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওরু চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে, সে হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে তরু। তার ওপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক! ভাবলে এখনো পিলে চমকে ওঠে অরুর। সকাল ৯টা বেজে ৩৫। অনু একটু আগে রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক থেকে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয়, সে তত বেশি ম্যাচিউর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। অনু তখনও শুয়েছিল, উদাসীন হয়ে কি জানি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকে হাঁক পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। যে কে? যে কে? আমি জানি তুই রুমে আছিস। নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি ওপরে চলে আসব। ইম্পর্ট্যান্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই ওপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোথা থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? ওরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না। ভুল বাসায় নক করেছেন। আহ! অরু কথার মাঝপথে আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃত্তিক ও বেরিয়ে এসেছে। লম্বা অরুর চেয়ে দ্বিগুণ কৃত্তিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবে তাকিয়ে আছে কৃত্তিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা খড় দাড়িগুলো মাথাচাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতো ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়। সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে ৩০ বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গডের মতো সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে ওর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করল, অ্যা? ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কীর্তিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকেই স্থির। গো ব্যাক টু ইয়োর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকল না অরুর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না? কথা নেই বার্তা নেই। অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাটকাট স্পষ্ট বাংলায় অরুর মুখটার দিকে তাকিয়ে কথাটা বলল কীর্তি। অরু ভয়ার্ত ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও ৮ বছর আগে কীর্তিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেও ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল ওর। মনে মনে ভাবল, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য! আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনেই নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো? কথা কানে যায়নি? যাব না। এ যেন অরুর যাব না। এ যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কীর্তিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না অরু। অরু কীর্তিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আবারও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করল অরু। কেন যেন মনে হলো অরুর নামটাও অনেক ভারী কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালে ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর অহংকারী মন।
বরং নতুন উদ্যমে কীর্তিকের কথার কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলায় তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই কীর্তিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কীর্তিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতপর কীর্তিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপারমডেল শায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে স্যাঁচরা মনে হচ্ছে। কি? তোরা সব কয়টা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? শায়র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো তোর জীবনেও দরজা খুলিস না, ফোন ধরিস না, এসএমএসও সিন করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখব একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আসিস। আমার সন্দেহ হচ্ছে যে কে, তুই আসলেই মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। শায়ের বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগাড়ে অভিযোগের লিস্টে উগড়ে দিচ্ছে। এইদিকে কীর্তিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওরও। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কীর্তিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ শায়রের মুখ ননস্টপ চলছে। এক নাগাড়ে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কীর্তিক তো চুপচাপ ঘড়ির দিকে তাকিয়েছিল। পেছন থেকে অরুণ নিজের হাত সরানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কীর্তিকে শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপীলিকার মৃত্যু সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়ে স্যার উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটা কি যে কে? তোর ছায়া তো এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা না কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। শায়র একটা মানুষকে বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কীর্তিককে প্রোটেস্ট বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কীর্তিক। শায়র সচকিত নজরে ওর পেছনে চাইল। দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের পিচ্ছি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুপাশে ঝুঁটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদরে মুখটা রেগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখে মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতে হাত বাড়িয়েছিল সায়র, পিচ্চিটার গাল টেনে দেবে বলে। কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কীর্তিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কীর্তিক দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা তোর মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, ওকে? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙিয়ে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কীর্তিক। সায়র কীর্তিকের পেছন পেছন নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি ওই পিচ্চি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারে কীর্তিক। মুখে লাগাম টান, তুই জানিস আই ফাকিং হেট ওম্যান্স। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কীর্তিক আরামসে ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে দুপা তুলে কানে হেডফোন লাগিয়ে মনিটর টিভিতে গেম শুরু করতে করতে বলল, বললাম তো নো ওয়ান, ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। শায়র বুঝল কীর্তিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওইদিকে মিস্টার জায়ান কীর্তিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুর। ঢোক গেলার মতো করে প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর এতটুকু সহ্য করতে পারবে না, তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেওয়ালে লেগে কনুইয়ের কাছটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটা চ্যাটচেটে হয়ে গিয়েছে।
কীর্তিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এইভাবে নিজের ক্ষত নিজেকেই সারতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কীর্তিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে সোহা থেকে উঠে বসে সায়র। চিন্তা প্রদস্থদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কীর্তিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আই নো। এইবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আসিস কি করতে? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার আরো বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনই টার্গেট। কীর্তিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড় করে? কাকে মারবি তুই? কীর্তিক এর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করল সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাহনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে সরু হাসি ঝুলিয়ে রেখে খুব আস্তে করে জবাব দিল কীর্তিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলে গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না ওরও। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। ওর দরজাটা সাবধানে একটু ঢিল করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠস্বরটা আবার ভেসে এলো কানে, এই যে এলো কেশি, খেতে এসো। ওরও দুপা সামনে বাড়িয়ে করিডর দিয়ে নিচে চাইলো দেখতে। দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ের বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু একটা খাচ্ছে কীর্তিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। ওরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওরও প্লেটের দিকে উকি দিতে ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এইসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, একটুখানি ম্যাশ পটেটো, ব্যাস এইটুকুই লাঞ্চ। গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো অরু। সায়র একবার অরুর দিকে আরেকবার কীর্তিকের দিকে তাকাচ্ছে। কীর্তিক খেতে খেতে বলল, দেখতে এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? স্যাহ। মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো ওরও। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটেটোর সাথে ভর্তা করে বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তার উপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমর পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতের কাছে চাল ডাল যা পেল সবকিছু একসাথে মাখিয়ে চুলোয় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে খিচুড়ির মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারিদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি দিচ্ছে। ওর কাণ্ডে কীর্তিক ভুরু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কীর্তিক আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো ওরু। গরম খিচুড়ির গন্ধে খিদেয় পেট গুড়গুড়ি দিয়ে উঠল ওর। ওরু বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিয়ে আবেশে চোখ বুজে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্তিমাখা হাসি দিয়ে সায়র কীর্তিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এই রকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করল কীর্তিক। তারপর একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়। ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট।
ও আমার বাপের দ্বিতীয় বইয়ের আগের পক্ষ। কীর্তিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনে ও একটুও টলল না ওরও, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি, উনি ঠিকই বলেছেন। আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপেরই বোন নই। আমার নাম অরোরা শেখ। কীর্তিকের কথা সায়র খুব একটাও গায়ে মাখল না। ও অরুর জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিং। দার্জিলিংয়ের নামটা শুনে আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টের সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে ঘুরতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সবকিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মনের গহীনে লুকানো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে? আর কার সাথে যাবে? আ অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটি ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল কীর্তিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেটেড বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। অরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো। কীর্তিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে ওরও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কীর্তিকের সূক্ষ্ম অপমানের জবাব ওরও পাল্টা তীর ছুঁড়ে বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার ওপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস, এতটুকু বলার ফুরসত পেল ওরও। এরপরে টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরল কীর্তিক। হোয়াটস রং জেকে, কি করছি সেটা? কীর্তিকের কাণ্ডে সায়ের হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে, তার আগে ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কীর্তিক। দাঁতে দাঁত চেপে পিষে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো, মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়র একদিনে বুঝে গিয়েছে কীর্তিক মেয়েটাকে অসম্ভব পছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বিরাতে হুট করে জেকে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কীর্তিক এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে ওরও। চোখ দুটো পানিতে ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দু চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেটাঘাতের মতো শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কীর্তিক। কীর্তিক চলে যেতে অরুর চোখের জলে বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না অরু। অরু নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলা ছাদের বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কীর্তি কেন ওকে দু চোখে দেখতে পারে না, কেন ওর ওপর সবসময় ক্ষিপ্ত থাকে, তা আজও ধরতে পারে না ওরও। একদিকে সায়র নিজেও কীর্তিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখন কী কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে কথা তো নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে কীর্তিক যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু অরুর তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য! আনমনেই বলে ওঠে সায়র। সন্ধ্যায় কীর্তিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলে এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব, কেউ না কেউ কীর্তিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টাফে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কীর্তিকের কোনো খোঁজ মেলে না। কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ইন্টারনেট,
না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে সে শুধু একটা কাজই করে, সেটা হলো বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা, তুই ওকে রাখতে না চাইলে বলিস। আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবু ওকে টর্চার করিস না। আই রিকোয়েস্ট ইউ। শায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তীর্যক আর রহস্যময় হাসি দিয়ে কীর্তিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? উম, কি বললি? নাথিং। তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে ৩ জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। শায়র নিজের ছাদ খোলা বিএমডাব্লিউতে নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরে হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড। বাই বাই। সন্ধ্যার দিকে অনু ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরে অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদের বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার ওপর চিবুক। কাজ ছেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীলবর্ণ ধারণ করেছে। মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছিস আপা? ভেতরে হাঁসফাঁস লাগছিল, তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রে অরু। এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয়ে যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কীর্তিক ভাইয়া আগেভাগেই কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে। আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দুই বোন আরো অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অনু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতে সারাদিন না খাওয়া অনুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক সেদিক না বোধক মাথা নাড়াই। তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলের ওপরে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্তত হয়ে গলায় বলল, ইয়ে মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। ইয়ে অনু, পিছু ডাকে কীর্তিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। ওপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরু আর অপেক্ষা করল না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতে কীর্তিক আবার নিজের কাজে মনোযোগ দিল।